2026 ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। সকালে কমিশন সচিব আক্তার আহমেদ এটি নিশ্চিত করেছেন। এদিকে আরোপীয় 1972 সংশোধন অধ্যাদেশ 2025 এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করতে নির্বাচন কমিশন সভা বসেছে। এটি বর্তমান ইসির নবম কমিশন সভা। সকাল 11টায় সিইসি এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে সভা শুরু হয়। আরোপীয় সংশোধন প্রস্তাবের মধ্যে সংস্কার কমিশনের সুপারিশ সহ একগুচ্ছ প্রস্তাবনা পর্যালোচনা করা হয়েছে। প্রবাসীদের পোস্টাল ব্যালটের বিষয়টিও যুক্ত করা হবে এই সংশোধনীতে। এছাড়া আচরণবিধিতে এআই রিলেটেড অপব্যবহার রোধে বিধিনিষেধ যুক্ত করা হতে পারে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শিমুল খান, যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, ইসিতে চলছে নবম কমিশন সভা, তো বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। শাওন, আপনাকে ধন্যবাদ। আপনি আমার কাছে যেমনটি জানতে চেয়েছেন, আমি রয়েছি নির্বাচন কমিশন ভবনে। 2026 ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি চিঠি পেয়েছে নির্বাচন কমিশন, এমন তথ্য জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। আরপিও সংশোধন সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতে বৈঠকে বসেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এবং বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন ভবনে প্রধান কমিশন সিইসি এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নবম সভা শুরু হয়। এই সভার বিষয়বস্তুগুলো হচ্ছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 আরপিও সংশোধন আদেশ 2025। এই বিষয়গুলো নিয়ে কিন্তু সকাল থেকেই নির্বাচন কমিশনের ভবনে আলোচনা চলমান রয়েছে। এখন ঠিক দুপুরে কমিশনের যে কর্মকর্তারা রয়েছেন তারা বেরিয়েছিল এবং তারা বলে গিয়েছে যে দুপুরে যে লাঞ্চ বিরতি রয়েছেন সেটি দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এসে আবারও কমিশনের বৈঠক চলমান হবে এবং গণমাধ্যমে এসে তারা কথা বলে আমি হয়তো বা পরবর্তীতে আপনাদের যুক্ত হয়ে সর্বশেষ আপডেট জানাতে পারবো। শাওন, এই ছিল আমার কাছ থেকে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ আপডেট। শাওন। শিমুল, আপনাকে ধন্যবাদ। রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দেশের জনগণ একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আশা করে। ভোট নিরপেক্ষ হতে সকল ধরনের সার্বিক সহযোগিতার করবে বিএনপি। জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাটা দিয়েছেন এবং আজকে আমরা যেটা খবরের কাগজে দেখেছি, নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠিও দেওয়া হয়েছে যে অতি শীঘ্র শিডিউল ঘোষণা করা এবং নির্বাচনী কাজকর্ম শুরু করা। দ্বিতীয়বারের মতো সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9:25 তিনি সচিবালয়ে প্রবেশ করেন। সকাল 10:30টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার আগমন ঘিরে সচিবালয়ে কয়েক স্তরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে ডিবি। দুদকের মামলায় রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্তাধীন একটি মামলায় দুদকের রিকুইজিশন ছিল। সেটির ভিত্তিতে মোহাম্মদপুরের নিজ বাসা থেকে নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। দুদকের কাছে তাকে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি। সিঙ্গাপুর ও মালয়েশিয়া 195 কোটি টাকা পাচারের অভিযোগের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা জি.কে. শামীমকে 10 বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এস.এম. আব্দুল মবিন ও বিচারপতি মোহাম্মদ জাভিদ হোসেনের
হাইকোর্ট বেঞ্চ দুপুরে জি কে শামীমের আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন। 2023 সালের 17 জুলাই জি কে শামীমকে 10 বছরের সাজা দিয়েছিলেন ঢাকার একটি আদালত। 2020 সালের 10 নভেম্বর একই আদালত এই মামলায় জি কে শামীম এবং তার 7 দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি অভিযুক্তদের বিরুদ্ধে 2020 সালের 4 আগস্ট চার্জশিট জমা দেয়। জুলাই আন্দোলন ঘিরে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের উপর প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষের শুনানির জন্য আগামী 13 আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আন্দোলনে রংপুরে ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় 5 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে। মিহতা গালিবের রিপোর্ট। জুলাই আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের উপর প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষে শুনানির জন্য আগামী 13 আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালে ফরমাল চার্জের উপর আজ শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে 1 সপ্তাহের সময় চান আসামিপক্ষের আইনজীবীরা। পরে আবেদন মঞ্জুর করে আগামী 13 আগস্ট দিন ধার্য করে ট্রাইব্যুনাল 2। আজকে প্রসিকিউশনের পক্ষে চার্জ হিয়ারিং আমরা কমপ্লিট করেছি। ডিফেন্স সময় চাওয়ায় অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে আগামী 13 তারিখ অর্থাৎ 13 আগস্ট ডিফেন্সের শুনানির এবং তাদের কিছু আবেদন আছে সেই আবেদনগুলোর শুনানির জন্য দিন ধার্য করেছে। হত্যার পরে অথবা জীবিত অবস্থায় এই 6 জনকে যে পুড়িয়ে তাদের শরীর বিকৃত করে দেওয়া হয়েছে, এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইনহিউম্যান অ্যাক্ট, মানে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ। এটাও একটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। এদিন সকালে এই মামলার 8 আসামিকে কারাগার থেকে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় 5 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে। কার্নিশে ঝুলেছিল একজন ব্যক্তি, তাকে গুলি করা হয়েছিল। একজন বাড়ির ভিতরে একজন শিশুকে কোলে নিয়ে তার দাদি ছিল, সেই শিশুর মাথার এক পাশে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এবং আরও একজনকে হত্যার অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আশা করছি আগামী ওপেনিং ডেট বা তার পরের দিন কগনিজেন্স হিয়ারিং। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ প্রসিকিউশনের পক্ষে ফরমাল চার্জটি দাখিল করেন প্রসিকিউটর মোহাম্মদ ফারুক আহমদ। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। 16 বছরের কর্তৃত্ববাদী সরকার শেখ হাসিনার আমলে গুম, খুন ও নির্যাতন হওয়া ব্যক্তিদের 5 আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা খোঁজ খবর নেয়নি বলে অভিযোগ করেছেন গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক আইন ও কূটনীতি ইনস্টিটিউটে আয়োজিত সেমিনারে তারা এসব অভিযোগ করেন। এ সময় গুম হওয়া ব্যক্তিদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন ভুক্তভোগীর পরিবার। অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিএনপি সরকার গঠন করলে গুম, খুনের বিচার সহ ভুক্তভোগীদের আর্থিক প্রণোদনা দেওয়া হবে। আমলারা সিদ্ধান্ত নেয়, ক্ষমতাকারীরা সিদ্ধান্ত নেয়, তারাই আজ পর্যন্ত আমাদের উপর অত্যাচার করে গেছে। জুলাই অভ্যুত্থানের কথা যদি বলি, আমরা ওই ক্ষমতাশালীদের থেকে আমরা ক্ষমতা কেড়ে নিয়েছি এবং আজকে যদি এই পর্যায়ে আমরা সেই জিনিসটা না করতে পারি তাহলে ক্ষমতা তাদের হাতেই থেকে যাবে। সরকার যখন ক্ষমতায় আসছে আমরা তার থেকে আশা করেছিলাম অন্তপক্ষে তিনি আমাদের জন্য আর কি একটু সুখবর আনবে বা আমরা জানতে পারবো। আপনাকে ছেড়ে দুনিয়ার এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নেই। আপনি যদি তহবিল গঠন করে উদ্যোগ গ্রহণ করেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে একটু খরচ করতে হবে না, সারা দুনিয়া এগিয়ে আসবে এই ভিক্টিমদের পুনর্বাসনের জন্য। যেখানে গুম হবে না, খুন হবে না, রাজনৈতিক হয়রানি হবে না, মানুষ সত্য কথা বলার কারণে, ন্যায়ের কথা বলার কারণে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হবে না, এমন বাংলাদেশটাকে আমরা সবাই চাই।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি বছরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে নির্বাচন পরিচালনার পাশাপাশি জনগণের ভোটের ক্ষমতায় অধিষ্ঠিত হলে প্রধানমন্ত্রী হয়ে দেশের কল্যাণে কাজ করে যাবেন। মাইটিভির সাক্ষাতে একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। 111 সরকার ক্ষমতায় আসার পর চাপের মুখে 2008 সালের 11 সেপ্টেম্বর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে পাড়ি জমাতে হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে। অমানসিক নির্যাতনের কারণে গুরুতর অসুস্থ হয়ে দেশ ত্যাগ করলেও উন্নত চিকিৎসার পাশাপাশি দীর্ঘ 20 বছর ধরে লন্ডনে বসেই বাবা জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। এই যাত্রা কিন্তু খুব সহজ নয়। বিগত আওয়ামী লীগ সরকার বারবার বিএনপিতে ভাঙন ধরাতে চাইলেও তারেক রহমানের বিচক্ষণতার কারণে আজও ঐক্যবদ্ধ রয়েছে দলটি, যার ফলশ্রুতিতে 16 বছরের লড়াই সংগ্রাম ও 24-এর গণ অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতারা। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি লন্ডন সফরকালে 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অবশেষে ফেসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করার ঘোষণা দেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। দেশ জুড়ে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় নির্বাচন প্রত্যক্ষভাবে পরিচালনা করবেন বলে জানান তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। যেহেতু নির্বাচনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তো তার মানেই তো তফসিল আমরা আশা করতে পারি নভেম্বর বা লেটেস্টও যদি হয়তো ফার্স্ট উইক অফ ডিসেম্বর হবে। তো এই বছরেই তো উনি নির্বাচনে ফিরবেন, ওনার নেতৃত্বেই তো দল নির্বাচনে যাবে। এই বছরই ফিরছে, হয়তো আর কয়েক মাস আছে এই বছর শেষ হওয়ার, তো মানে ম্যাটার ইজ ক্লিয়ার আর কি। তিনি বলেন, জনগণ ভোট দিয়ে বিএনপিকে আবারও ক্ষমতায় বসালে দেশের হাল ধরবেন তারেক রহমান। এই মুহূর্তের বিরোধী দলীয় রাজনৈতিক নেতা হিসাবে ইজ দি সিনিয়র মোস্ট পলিটিক্যাল প্রিন্সিপাল নাও, যাকে নিয়ে মানুষ অনেক আশা, যাকে ঘিরে মানুষ অনেক স্বপ্ন দেখে, যাকে বাবা হচ্ছে এই মুহূর্তে পারহ্যাপস দি মোস্ট প্রিন্সিপাল পারসন দ্যাট ইজ ইন লাইন ফর দি ক্যান্ডিডেচার অফ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ পোস্ট ইলেকশনস। উনিই তো ইনশাল্লাহ আমাদের আগামী প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট। তো ইন টার্মস অফ এটা তো ক্লিয়ার। হুমায়ুন বলেন, বাবা জিয়াউর রহমানের আদর্শ ধারণ ও লালন করে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাবেন ছেলে তারেক রহমান। চিন্তাভাবনা মানে দেশের মানুষকে নিয়ে উনি করছেন, দলের নেতৃত্ব দিচ্ছেন, দল আপনার 31 দফার মাধ্যমে মানুষের সাথে থ্রু আউট দি কান্ট্রি একটা সম্পৃক্ততা, একটা এঙ্গেজমেন্ট হচ্ছে। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন 1 জন। সকাল 8টার দিকে ধনবাড়ি উপজেলার নল্লার বটতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশে জানায়, ভোর 6টায় 30 মিনিটের দিকে মোটরসাইকেল যোগে তারা জামালপুরের মেলানন্দ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির পরীক্ষা দিতে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে যাচ্ছিলেন। নলহরা বটতলা এলাকায় পৌঁছলে অপর দিক থেকে জামালপুর গামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সহ এক আরোহী ও পিকআপ ভ্যানের চালকের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকাও আরও এক আরোহী গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাত্র 3 মাসের ব্যবধানে মুন্সিগঞ্জ শহরের মানিকপুর থেকে কাঁচরাখালী সড়কে আবারও অস্থায়ী সংস্কার কাজ হতে নিয়েছে পৌরসভা। প্রথমবার 34,75,000 টাকা ব্যয়ে সংস্কার করা হলেও কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ সংস্কারের অল্প সময় পরে সড়কটি পুনরায় বেহাল দশায় পরিণত হয়। প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস।
দেখে বোঝার উপায় নেই এটি মুন্সিগঞ্জ শহরের প্রবেশমুখ 250 শয্যা জেনারেল হাসপাতাল সংলগ্ন সড়ক। সড়ক জুড়ে খানাখন্দ হেলেদুলে চলছে যানবাহন। শহরের জুগলি রোড, বাজার রোড, কাঠাখালী রোড ও কলেজ রোড সহ বেশিরভাগ সড়কের বেহাল দশা। পানি জমে থাকায় ছোট বড় গর্তে প্রায় ঘটছে দুর্ঘটনা। অনেক সময় রোগী অসুস্থ হয়ে যায় আরো বেশি। এটা হলো এখানে রুগী নিয়ে আসা যাওয়া এবং মুন্সিগঞ্জ থেকে আপনার ওদিকে মুক্তারপুর বের হইতে বা সুবেপাড়ার দিকে বের হইতে এই রাস্তাটি ব্যবহার করা হয় মূলত। শহরবাসীর অভিযোগ 3 মাস আগে প্রায় 35 লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজ করলেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় আবারও বেহাল দশায় পরিণত হয়েছে সড়কগুলো। একদিকে যেমন জনগণের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে অপচয় হচ্ছে সরকারি অর্থের। রাস্তাঘাট যদি এত খারাপ হয় তোমার অনেক অসুবিধা। খানাখন্দের সময় অনেক সময় দেখা যাচ্ছে গাড়ি হুট করে বন্ধ হয়ে যাচ্ছে, কিছু আরেকজন এসে বাধা দিতেছে। এদিকে সড়কের জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রকল্প হাতে নেয়ার কথা জানিয়েছে পৌর প্রশাসক। যেহেতু পৌরসভার ভিতরে এমপিডি কাজ অনেক সময় তারা করতে পারে না, কিন্তু মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তারা এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সাময়িক সংস্কার নয়, সড়কের বেহাল পরিস্থিতি সমাধানে স্থায়ী পদক্ষেপ নেয়ার দাবি মুন্সিগঞ্জবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।